অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। $200 মিলিয়ন সহায়তা চুক্তি সই। ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। স্বৈরাচার পতন আন্দোলনে 422 বিএনপি কর্মীর মৃত্যু। দাবি মির্জা ফখরুলের। নির্বাচনী পথে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় দলটি। কঠোর নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা। পুরোদমে উৎপাদন শুরু। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরীক্ষা দিতে গিয়ে অপহরণের শিকার। অভিযোগের তীর সাচিপের দিকে উত্তীর্ণ হয়েও বিএসএমএমইউতে চাকরি পাননি ডক্টর আব্দুল আলিম। ফের আবেদন। চাপের মুখে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিলেন কেজরিওয়াল। বললেন ফিরবেন জনগণের ভোটেই। এবং 2 টেস্ট ও 3 টি20 খেলতে ভারতের পথে বাংলাদেশ দল। পাকিস্তান সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে চান নাজমুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। জানাবো বিস্তারিত। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। আর্থিক খাত উন্নয়নে বাংলাদেশকে নতুন করে আরও $200 মিলিয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউর সাথে বৈঠকের শেষে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মাহমুদ হাসানের রিপোর্টে বাকিটা জানছি আমরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসে রোববার বৈঠকে বসেন অর্থ ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠকে দেশের বর্তমান নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইউএসএইডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর জানান অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে দেওয়া আগের সব সহযোগিতা এবং স্বাক্ষরিত চুক্তি অব্যাহত থাকার পাশাপাশি আরও $200 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। For our first visit with the interim government here in Bangladesh, we just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. অর্থ উপদেষ্টা জানান যুক্তরাষ্ট্রের সাথে আর্থিক ও বাণিজ্যিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে জোর দিয়েছেন তারা। সহযোগিতা চেয়েছেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করবে বলেও প্রত্যাশা করেন প্রতিনিধি দলটি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিনিধি দলটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, মানবাধিকার সমুন্নত রাখা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতি দেন। গতকাল যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। দিল্লি সফর শেষে বিকেলে এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লিউ। স্বৈরাচার পতন আন্দোলনে 422 বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে এগুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি বলেও জানান তিনি। বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে পরিকল্পিত ফায়দা হাসিলের ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন
ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগীদের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ সময় দীর্ঘ আন্দোলন সংগ্রামে পতিত সরকারের গুম, খুন, নির্বিচার গুলিতে প্রাণ হারানো নেতাকর্মীদের পরিসংখ্যান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। বস্তুত 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ হন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের পথে এগুতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা 2 বছরের বেশি হয়, তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এইটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারগুলো তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে ফায়দা লুটার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ফায়দা লুটতে চায় তারাই ফায়দাটা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্রের বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠীর আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তা ইতিহাসের সাথে অবিচার হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শনিবার দিবাগত রাতে রাজধানী ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। গত 5 অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন থানার কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি র্যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 অগস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় 3টি এবং ঢাকার আদাবর থানায় 1টি হত্যা মামলা করা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 25 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হলো। গাজীপুর ও সাভারের অধিকাংশ কারখানাতেই ফিরেছে কর্মচাঞ্চল্য। শ্রমিকরা উৎসাহ নিয়ে যোগ দিয়েছেন কাজে। পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলেছে আশুলিয়ার আরও 29টি কারখানা। এদিন শ্রমিক অসন্তোষ নিরসনে পোশাক কারখানা পরিদর্শন করেছেন 11 সদস্যের পর্যবেক্ষণ কমিটি। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। উৎপাদনে ফিরেছে গাজীপুর ও সাভারের অধিকাংশ পোশাক কারখানায়। শ্রমিকরা কাজে যোগ দেয়, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। উৎপাদন তৎপরতায় কাটাচ্ছেন কর্মমুখর সময়। পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলেছে আশুলিয়ার আরও 29টি কারখানা। তবে এখনও শ্রম আইন অনুযায়ী 18টি পোশাক কারখানা বন্ধ আর সাধারণ ছুটি চলছে 2টিতে। সকাল 8টা থেকেই উৎসাহ নিয়ে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিকদের। তারা জানান, কারখানা বন্ধ থাকলে নিজেদেরই ক্ষতির মুখে পড়তে হয়। আমরা তো চাই না যে গার্মেন্টস বন্ধ হোক, আমরা সবাই চাই কাজ করতে। এখন সবাই যা আছে আমরাও তাই চাই। এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে যোগ দেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। আমাদের অফিস যদি বন্ধ থাকে তাহলে আমাদের ঘর ভাড়া, বাসা ভাড়া
তারপরে আমাদের বউ বাচ্চা কাচ্চা আছে, সবাইকে নিয়ে চলতে হবে, আমাদের ফ্যামিলি আছে। তো আমরা চাই যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে খুব ভালোভাবে যেন চলে। আমরা পেটের দায়ে এখানে আসতে আমরা কোনো আন্দোলন চাই না। আমাদের এখানে যেভাবে আছে আমরা বেতনাদি সব কিছু সুষ্ঠুভাবে পাই এবং আমাদের শ্রমিকরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করে যাবে। আমরা চাই যে শিল্প কারখানা না বন্ধ হয়। নিরাপত্তা নিশ্চিতে কারখানার নিজস্ব কর্মী ছাড়াও মোতায়েন আছে শিল্প পুলিশ। এখানেও বন্ধ আছে কয়েকটি কারখানা। আমাদের শ্রমিকরা ভালো চায়, যে ভালোভাবে কাজ করতে চায়। শ্রমিকরা ফেরত চায় না, হাঙ্গামা চায় না। এদিন শ্রমিক অসন্তোষ নিরসনে 11 সদস্যের পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করে। কথা বলেন মালিক, শ্রমিক সহ পোশাক খাত সংশ্লিষ্টদের সঙ্গে। বন্ধ করে কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নাই। এটা আমরা তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। নতুন করে কোথাও অসন্তোষ সৃষ্টি না হওয়ায় স্বস্তি ফিরেছে শ্রমিক, মালিক সহ পোশাক খাত সংশ্লিষ্টদের মাঝে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক পদে 3 বার লিখিত পরীক্ষা ও 2 বার মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে পাশ করার পরেও 14 বছরেও নিয়োগ পাননি ডাক্তার আব্দুল আলিম। 2015 সালে আবারও মৌখিক পরীক্ষা দিতে গেলে ভিসির কার্যালয়ের সামনে থেকে তাকে সচিব পরিচয়ে অপহরণ করে একদল চিকিৎসক। থানায় মামলা করেও পাননি কোনো সুরাহা। তবে গেল মাসে চাকরি ফিরে পেতে আবেদন করেছেন তিনি। বিএসএমএমইউ বলছেন, কোনো কারণ ছাড়া নিয়োগ না হয়ে থাকলে বিষয়টি বিবেচনা করবে তারা। দর্শক, বাকিটা জানবো হাসান মাহমুদের রিপোর্ট থেকে। একজন ব্যক্তিকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন। 2015 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনের ঘটনা এটি। ভুক্তভোগীর নাম ডাক্তার আব্দুল আলিম, আর হেনস্থা করা সবাই বিএসএমএমইউর চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের কর্মী। এভাবেই সেদিন চাকরির পরীক্ষা দিতে এসে অপহরণের সময়ের কথা বলছিলেন পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুল আলিম। পিজির ভিসি স্যারের দোতলা থেকে আমাকে তারা আটকায় এবং আমাকে শারীরিক মানসিক নির্যাতন করতে করতে নিচতলা হয়ে এ ব্লকে 5তলা ক্যান্টিনে নিয়ে যায়। সেই ক্যান্টিনে তারা আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে এবং অনেক চেয়ার টেবিল তারা ভাঙচুর করে। কিন্তু ক্যান্টিনে আমার কিছু স্টুডেন্ট ছিল, আমার কিছু সহপাঠী ছিল, তারা এটা প্রতিবাদ করলে তারা আমাকে ওখান থেকে সরায় নিয়ে একটা রুমে নিয়ে আটকে রাখে। এর আগে 2010 সালে বিএসএমএমইউ অ্যানেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত তালিকায় স্থান পান আব্দুল আলিম। তবে তালিকার বাকি 5 জন নিয়োগ পেলেও অজ্ঞাত কারণে তিনি নিয়োগ পাননি। আমি ওই নিয়োগের জন্য আবেদন করি, কিন্তু সে আবেদনের কোনো সুরাহা করা হয় না। বর্তমান প্রশাসন আসার পরে আমি গত মাসে এখানে ওই 2010 সালের চাকরি ভূতপক্ষভাবে ফেরত পাওয়ার জন্য আমি আবেদন করেছি এবং বর্তমান প্রশাসন অনেক ভালো মনে হয়েছে আমার কাছে। ভিসি অফিসের সামনে থেকে অপহরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার অভিযোগে 2016 সালে শাহবাগ থানায় মামলা করেন ডাক্তার আলিম। সিসিটিভি ফুটেজে অপরাধীরা স্পষ্ট হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে গেল 17 আগস্ট চাকরির বহাল চেয়ে আবেদন করেন ডাক্তার আলিম। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন অ্যানেস্থেশিয়া বিভাগের বর্তমান প্রধান। যদি দেখা যায় যে হ্যাঁ এটা কোনো উদ্দেশ্য প্রণীত হয়েছে, তাহলে আইনগত কোনো প্রসিডিউরে গেলে, আইনগত প্রসিডিউরের মাধ্যমে গেলে হয়তো এটা সম্ভব হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে স্বৈরাচার সরকারের সময় অযোগ্যরাই সব পদবি বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ চিকিৎসকদের। ফলে এ খাতে বিশেষজ্ঞ তৈরি না হয় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে, যার প্রমাণ আমরা আহতদের দেহে, তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণাদি আছে, আহতের ধরন, তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে, সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া গেছে। না না, এই মুহূর্তে কোনো টাইম ফ্রেম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনারা সবাই বুঝেন যে আদালতটা এখনো গঠন হয়নি। তদন্ত সংস্থার প্রাক্তন যারা ছিলেন তাদের মধ্যে 6 জন মাত্র তদন্তকারী কর্মকর্তা এখন ফাংশন করছেন।
অনেক বেশি তদন্তকারী কর্মকর্তা দরকার। প্রসিকিউশনে অন্তত 20 থেকে 25 জন প্রসিকিউটর দরকার। আমরা মাত্র এখন পর্যন্ত 5 জন নিয়োগপ্রাপ্ত হয়েছি, 4 জন যোগদান করেছেন, একজন এখনো আজকে হয়তো যোগদান করতে পারেন তিনি। এর বাইরে যে এভিডেন্স কালেকশনের বিশাল ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলো সমাপ্ত না করে ট্রায়ালের ব্যাপারে কোনো টাইম ফ্রেম ঘোষণা করা যাচ্ছে না। এটা টু আর্লি, এটা এই ব্যাপারে মন্তব্য করার জন্য। সময় হলে আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো আশা করছি। আর এর বাইরে হত্যা মামলা হয়েছে সারা দেশে। এখন মামলার সবগুলোর ধরন তো একই রকম। বাকি মামলাগুলো কি এখানেই আসবে, আপনাদের রিকমেন্ডেশন এখানেই আসে নাকি এলাকা অনুযায়ী বা কোর্ট অনুযায়ী বিচার করা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ঢাকাই শুধুমাত্র থাকবে। দেশব্যাপী যে সমস্ত অপরাধ হয়েছে, যেগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। কিন্তু সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের আগে কোনো থানায় বা কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কোনো মামলা হয়ে থাকে, সেই মামলাগুলো তদন্তকালে এগুলো আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিয়ে আসবো। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি সাম্প্রতিক বন্যার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আগামী সপ্তাহের মধ্যে জানাতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে নিজ মন্ত্রণালয়ে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানান, স্থানীয় পর্যায়ে সমন্বয় করার জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে এই মন্ত্রণালয়ের নেতৃত্বে। ক্ষয়ক্ষতি নিরূপণে সমন্বয়ক সহ সর্বস্তরের প্রতিনিধি নিয়ে মঙ্গলবার বৈঠক করা হবে বলেও জানান এই উপদেষ্টা। এসব উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধা কোটার সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এমনকি চাকরিপ্রাপ্তদের মাঝে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের যাচাই করা হবে। জানান, ৩,৭০০-র মতো মামলা ঝুলে আছে এবং মুক্তিযোদ্ধাদের তালিকা রিভিউ করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পাওয়ার কথা জানিয়ে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই উপদেষ্টা। সরকারি অ্যাসেসমেন্ট বিগত বন্যা এখনো সম্পন্ন হয় না, এটা হচ্ছে, এটা সম্পন্ন হয় না, কিছু কিছু জায়গা থেকে আসছে। তো এগুলা পরিপূর্ণভাবে এখনো আমাদের কাছে ক্ষয়ক্ষতির হিসাবটা করা হয় না। আগামী 17 তারিখের দিকে বোধহয় এটা সম্পূর্ণভাবে আমরা জানাতে পারবো। মুক্তিযোদ্ধা কাউন্সিল এই মুক্তিযোদ্ধা কারা হবেন না হবেন সেটা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু ওই তাদের নির্ধারিত হওয়া বিষয়টি এক্সিকিউশনে যেত, কাজ করত। এই বিষয়টা আছে, এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় জেলায়। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী লাখো মানুষ, চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে আপন উপর ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গেল 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে ফের দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম বিপাকে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীতে প্রভাবশালীরা যে পরিমাণ সরকারি জমি দখল করে স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেখানে আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মূল কারণ। এখানে ড্রেনেজ ব্যবস্থাটা মানে একে নাই তো, একে পরিকল্পিতভাবে যা আছে তাও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, এগুলা কোনো রকমের তদারকি নাই, কোনো সংস্কার নাই, রিপেয়ারিং নাই। যাতায়াত করতে সমস্যা, অফিস আদালতে যাইতে বহুত অসুবিধা হচ্ছে। আমরা শহরের উপরেই এখন পানিতে নিমজ্জিত আছি এবং আমাদের যথেষ্ট কষ্ট হচ্ছে। জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে রয়েছে অন্তত 50,000 বানভাসী। টানা বৃষ্টিতে অবনতির সংখ্যা দেখা দিয়েছে জেলার বন্যা পরিস্থিতির। পানি বাড়ায় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট শনিবার সন্ধ্যায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে ঢুকছে। হ্রদে পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে রাঙ্গামাটি জেলার লংগদু, ননিয়ারচর, বাঘাইছড়ির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত 9000 মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। আমরা অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে বসে থাকি সারাদিন, রাস্তাঘাট সব ডুবা, কোনো দিকে যাইতে পারতেছি না, আইতে পারতেছি না। আমাদের লাফান লইয়া কষ্ট
বেড়াইতে কাম নাই কাজ নেই, তা কষ্টের মধ্যে চলাফেরা। টানা বৃষ্টিতে বাগেরহাটের নির্মাঞ্চল তলিয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগেরবাজার, আলিয়া মাদ্রাসা সড়ক ও মিঠাপুকুর পাড় এলাকায়। চরম দুর্ভোগ পোয়াচ্ছে শহরবাসী। সারা আগামাথা বাগেরহাট পুরো ডুবে যায়। আসলে এটা কঠিন ভোগান্তির ভিতরে আমরা যে পড়া লাগে। মানুষ প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বেরোয় না। বাসাবাটি হতে আসলাম, মোটর সাইকেলের মানে ভরে গেছে, চাকার উপরে পানি উঠে গেছে, ইঞ্জিন ডুবে গেছে, পৌরসভার সামনে পানি, রেল রোডে পানি। পৌরসভায় বাস করে মনে হচ্ছে যে আমরা কোনো মাঠের ভিতরে বাস করছি। তো যে পরিমাণে পানি রাস্তাঘাটে কোথাও চলার মতন কোনো অবস্থা নাই। এমন পরিস্থিতি থেকে উত্তরণে দখল হওয়া খাল স্থায়ীভাবে পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দাবি স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।